আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার সরকারের নৈতিক দায়িত্ব ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। জুলাই হত্যার নির্দেশদাতাদের শাস্তি চান মাহমুদুর রহমান। পিআর নিয়ে কয়েকটি দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। দলটিকে আলোচনায় বসার আহ্বান জামাত ইসলামের। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 4-এ কেন ফিরিয়ে দেওয়া হবে না, হাইকোর্টের রুল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শনিবার পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত। সার সংকট ও আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ অর্থ উপদেষ্টার। স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ। ধর্ম আলাদা হলেও বাংলাদেশ সবার, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ সৃষ্টির আহ্বান। এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক দেওয়ার আহ্বান ইসলামী দলগুলোর, নইলে আন্দোলনের হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক এবং আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য দিতে এসে তিনি একথা বলেন। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সেই প্রতিশ্রুতি চান নাহিদ। এদিকে এই মামলার দ্বিতীয় দিনের দেয়া সাক্ষ্যে হত্যার নির্দেশদাতাদের শাস্তি দাবি করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট জুড়ে নির্বিচারে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। সাংবাদিকদের নাহিদ বলেন, এখন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বিচারের এই প্রক্রিয়া যেন ধারাবাহিকভাবে চলে সে দাবিও জানান তিনি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটা যাতে অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এই মামলার যদি রায় হয়ে যায়, তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিকে রাষ্ট্রপক্ষের 46তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকার সতর্ক হবে। সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন, বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন। এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে, সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। বুধবার আবারও তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নীতি নির্ধারকরা। তারা বলেন, জনসমর্থন নেই বলেই কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির 2 সদস্য আলাদা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা সহ কয়েকটি দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে কয়েকটি ইসলামপন্থী দলের এমন কর্মসূচির পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবলীলায় তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনই হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। রাজনৈতিকহীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। দুই নীতি নির্ধারক জানান, পাল্টা কর্মসূচি নয়, বিএনপি রাজনৈতিকভাবেই এসব আন্দোলন মোকাবেলা করবে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব, জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। পতিত স্বৈরাচারের সাথে আতাত করেই তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে, আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। সালাউদ্দিন আহমদ জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না বিএনপি। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। 2024 সালের 7 জানুয়ারি যে আমি ডামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোষর হিসেবে, ফেসিবাদের দোষর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকাকে স্বাভাবিক দাবি করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির এই দুই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পিআর সহ যেসব বিষয়ে ঐকমত হয়নি সেসব বিষয় একই সাথে আন্দোলন এবং আলোচনা চলবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আলোচনার জন্য বিএনপিকে আন্তরিক মানসিকতা নিয়ে বসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে নিজেদের অবস্থান তুলে ধরে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের আমির অসুস্থ থাকায় সাংবাদিকদের ব্রিফ করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে জোর দেন তিনি। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। ঐকমত্য কমিশনের সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন এই জামাত নেতা। বলেন, একই সাথে আন্দোলন ও আলোচনা চলবে। যে মেয়াদে আমরা আলোচনা করেছি, এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয়। আলোচনার জন্য বিএনপিকে এগিয়ে আসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান জামাত নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে বসুন্ধরায় শফিকুর রহমানের কার্যালয়ে আসেন চীনা রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। কথা বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরে জামাতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান।
ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সাথে যুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের আগামী 10 দিনের সময় দিয়েছেন উচ্চ আদালত। গত 4 সেপ্টেম্বর জাতীয় সংসদে 300 আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। সেখানে ফরিদপুর 4 আসন থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর 2 আসনের সাথে যুক্ত করা হয়। দেশে সার সংকট এবং আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কৃত্রিমভাবে কেউ এসব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, নতুন করে সার এবং এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার কারণ ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। মাঠে মাঠে সবুজ ফসলে রঙিন স্বপ্ন বুনছেন কৃষকরা। এসব ফসলের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন রাসায়নিক সার, কিন্তু দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সার সংকট। এতে চরম বিপাকে কৃষকরা। বর্তমান সার কিনতে গেলে পরে সারের দাম অনেক বেশি ধরছে, সার পাওয়া যাচ্ছে না। আমরা খুব কষ্টে আছি। আমরা এখন সরকারি কর্মকর্তার কাছে গেলে পরে সারের কোনো ঘাটতি নেই, কিন্তু ডিলারের কাছে গেলে আমার দরকার 5 বস্তা, আমাকে দিচ্ছে 2 বস্তা। সার সংকটের সুযোগ নিচ্ছেন অসাধু ডিলাররা। কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত ইউরিয়া ও টিএসপির দাম প্রতি বস্তা 1350 টাকা, ডিএপি 1050 ও এমওপি 1000 টাকা হলেও নেওয়া হচ্ছে 4 থেকে 500 টাকা বেশি। প্রতি বছর দেশে রাসায়নিক সারের চাহিদা 60 লাখ টন, যার 80% আমদানি করতে হয়। এখন ঠিক কী কারণে সার সংকট শুরু হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। ওই 2 মন্ত্রণালয়কে আমি বলি স্যার, ওটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইসে করেন আমি জিজ্ঞেস করবো। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ এটা খতিয়ে দেখবে। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে শুল্ক কমাতে গিয়ে কারো ফাঁদে পড়তে চায় না বাংলাদেশ। যাচাই করেই কেনা হচ্ছে সবকিছু। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ। অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে তো পিটার হাসকেই কোথায় করে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কারণ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি যতদূর জানি নূরজাহান আপার যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেকদিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা, হসপিটালটা চেঞ্জ করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ তৈরি করতে হবে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ধর্ম আলাদা হলেও রাষ্ট্রের সব নাগরিকের অধিকার সমান। এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্য ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষের মধ্যে ধর্ম ও মতের পার্থক্য থাকলেও জাতি হিসেবে সবাই এক পরিবার। মর্যাদা ও অধিকার
মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, যেই ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। এ সময় সবাই যেন মুক্তভাবে ধর্ম পালন করতে পারে সেই পরিবেশ তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের নেতারা বক্তব্য রাখেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দক্ষ এবং নৈতিকতা সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে এক সেমিনারে তিনি এই দাবি জানান। নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অন্যান্য ইসলামী দলের নেতারা। ফ্যাসিস্ট বা চাঁদাবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সেমিনারের আয়োজন করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেয় ইসলামী স্কলার্স, আলেম ওলামা সহ বিভিন্ন ইসলামী দলগুলোর নেতারা। বিভিন্ন জায়গায় তারা আমাদের উপরে বুদ্ধিবৃত্তিক কাজ করছে। এ সময় তারা অভিযোগ করেন বাংলাদেশকে মেধাশূন্য করতে পশ্চিমা বিশ্ব এদেশের সংস্কৃতি নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সকল সমস্যার সমাধানে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালুর দাবি তাদের। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ঈমান হারা করা যায় সেই লক্ষ্য নিয়ে তারা অনৈতিক হস্তক্ষেপ করে যাচ্ছে। পঞ্চম শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে কি পড়ানো হয় দেখেন, নাচ গান। আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, আজি ভালো করিয়া বাজাওরে দোতারা, সুন্দরী কমলা নাচে। এই শিক্ষা দেয়। ইসলামী আন্দোলনে আমির বলেন, লেখাপড়ার মানের অবনতির কারণে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে। শিশুদের মানসিক ও আদর্শিক ঘাটতিও দেখা যাচ্ছে। সরকার সেদিকে নজর না দিয়ে গানের জন্য শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি গানের শিক্ষক নিয়োগ দিবেন, কি শিখান, কি করতে চান? এই টাকা তো আমরা কামাই করে ওখানে পাঠাই, আর সেই টাকা নিয়ে আমাদের বাচ্চাদেরকে বেয়াদব বানাবেন, উচ্ছৃঙ্খল বানাবেন, চরিত্রহীন বানাবেন। এটা কখনোই আমরা সহ্য করবো না। এর প্রতিবাদ করতে হবে এবং প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। মুফতি রেজাউল করিম বলেন, 5 আগস্টের পর রাষ্ট্র মেরামতের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্মের বড় ধরনের ক্ষতি হবে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, যদি আজকে আমরা তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে ব্যর্থ হই, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যখন ইতিহাস রচনা করবে তখন আমাদের ব্যাপারে কলঙ্ক, ধিক্কার জানিয়ে ইতিহাস রচনা করবে। সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল না করলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন ইসলামী দলগুলোর নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ। কেন্দ্রীয় সংসদে 474 জন এবং 15টি হলে সংসদে 589 জন সহ মোট 1063 জন মনোনয়নপত্র কিনেছেন। এ সময় জুলাই বিপ্লবের চেতনায় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার প্রত্যাশা জানান প্রার্থীরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম।
34 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট ক্যাম্পাস। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন মঙ্গলবার। নির্ধারিত শেষ সময় বিকেল 3:30টার পরেও চাকসু ভবনে ছিল মনোনয়নপত্র সংগ্রহকারী শিক্ষার্থীদের ভিড়। ইনক্লুসিভ প্যানেল আমরা করার চেষ্টা করছি, সেখানে আমরা যেই বিভাগ রয়েছে সেই বিভাগের জন্য যে বেশি কাজ করতে পারবে এবং কাজ করার ইতিপূর্বে অভিজ্ঞতা রয়েছে, আমরা সেইভাবে আমাদের প্যানেলটা সাজানোর চেষ্টা করব। যে ব্যক্তি হিসেবে ভালো এবং আমাদের হয়ে ভালো কাজ করবে, কোনো প্যানেল হিসাবে আমি কাউকে মডিফাই করব না। রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে জুলাই বিপ্লবের চেতনায় শিক্ষার্থীদের পক্ষে কাজ করার লক্ষ্য বলে জানালেন স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের আবাসন, হলে মানসম্পন্ন খাবার সহ বিভিন্ন বিষয়ে কাজ করার কথা জানান তারা। আমি দলমত নির্বিশেষে সকলের কণ্ঠস্বর হওয়ার জন্য, সকলের ভয়েস হওয়ার জন্য আমি স্বতন্ত্র পদে মনোনয়ন নিয়েছি এবং আমি আসলে স্টুডেন্ট হিসেবে কাজ করতে চাই, আমি দলের হিসেবে কাজ করতে চাই না। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, ছাত্র শিবির ও বাকসাসের মতো সংগঠনগুলো। তবে বাম দলগুলোর পক্ষ থেকে দ্রোহ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। নিরপেক্ষ একটি নির্বাচন দিতে না পারে তাহলে অবশ্যই ওনারা ব্যর্থতার দায় নিয়ে ইতিহাসে অটল গভীরে নিমজ্জিত হবে। এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংগঠনের ব্যানারে নির্বাচনে না যাবার সিদ্ধান্ত নিয়েছে বাকসাস। আমি মনে করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা অনন্য নজির তৈরি হইতে পারে, যেখানে স্বতন্ত্র থেকে বিপুল সংখ্যক প্রার্থিতা জয়লাভ করতে পারে। শতভাগ সুষ্ঠু ও শিক্ষার্থী বান্ধব নির্বাচন পরিচালনার প্রত্যাশা চাকসু নির্বাচন কমিশনের। এটা পুরাপুরি একটা ঈদের মতো চলছে। এত আনন্দ উৎসবের মধ্যে ভুল হতে পারে, কিন্তু আমরা কোনো ইন্টেনশনাল আমাদের কোনো আগ্রহ এটার মধ্যে নাই। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য যে আগ্রহ প্রকাশ করছে, এটি আমাদের জন্য আনন্দের। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে, আর তা প্রত্যাহারের শেষ সময় 23 সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে 25 সেপ্টেম্বর। 12 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার চাকসু নির্বাচনে ভোট দেবেন 27,637 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুরে পীরগাছা রেল স্টেশনে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় এখনও রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের সাথে ঢাকা সহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এর আগে দুপুর 1টার দিকে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়। এতে রংপুর এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, করতোয়া এবং দোলনচাপা সহ 9টি ট্রেনের কয়েক হাজার যাত্রী পীরগাছা স্টেশনের দুপাশে আটকা পড়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার ইউসুফ আলী। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত 6টি বগির মধ্যে 2টি বগি লাইনে তোলা হয়েছে। বগি উদ্ধারে কাজ করছে লালমনিরহাট ও পার্বত্যপুর থেকে আসা রিলিফ ট্রেন। এতে আরও কয়েক ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছে পীরগাছা স্টেশন মাস্টার। পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় সরকারের নিয়ন্ত্রক সংস্থার অবহেলাকে দায়ী করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উন্নয়নের কথা বলে অদূরদর্শী পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সরকারের বিভিন্ন সংস্থা পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশ্ব ব্যাংকের রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়ার প্র্যাকটিস ম্যানেজার ডক্টর ফেং ঝাও বলেন, বিশ্বে ক্রমবর্ধমান তাপমাত্রায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ডায়রিয়া, ক্রনিক কাশি, শ্বাসযন্ত্রের রোগ এবং বিষণ্ণতার মতো রোগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের উৎপাদনশীলতা এবং সামগ্রিক সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেলছে ক্রমবর্ধমান তাপমাত্রা। যে সমস্যাটা আমাদের হাতে আছে, এই সমস্যাটার সমাধান করা অসম্ভব না। আমাদের আইন আছে, প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদের ঢাকা শহর থেকে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে যেতে হবে। আমাদের যত কৃষি জমি আছে, আমাদের ঢাকার আশেপাশে বনভূমি আছে, এগুলোকে সংরক্ষণ করতে হবে। আমাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটাকেও ঢেলে সাজাতে হবে, আর নাগরিকদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে। ভারতের পরামর্শে শেখ হাসিনা 15 বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নাটোরের নিজ বাসভবনে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল সদস্য শেখ রিফাত মাহমুদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল ছাড়াও জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসএসসি পরীক্ষা সাদা খাতা লিখে দিয়েছিল কি জিপি 5, ইন্টারমিডিয়েট পড়া লাগতো না, সাদা খাতা দিয়ে আসলে সে
মানে কি বিজেপি পাইপ নাকি বললেন, এভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে, বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে দাঁড় করাবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছে। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক বেসরকারি 5টি ব্যাংকে একীভূত বা মার্জ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত এই মার্জার প্রক্রিয়া সম্পন্ন হবে, যা শেষ হতে সময় লাগবে 2 বছর। এই উদ্যোগের অংশ হিসেবে শীঘ্রই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান। আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভা শেষে তিনি এসব তথ্য জানান। একীভূতকরণ প্রক্রিয়া পরিচালনায় 5 সদস্যের একটি প্রশাসক টিম গঠন করা হবে। তবে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে বর্তমান ব্যবস্থাপনা টিম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, যার সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের কৃষি পণ্য, এভিয়েশন এবং জ্বালানি রপ্তানিতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা জানান, জটিল কর কাঠামো, দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে মার্কিন বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর পথে বড় বাধা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড, পিসিবি এবং পিসিবিএ রপ্তানি শুরু করল দেশের শীর্ষ ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। বিশ্বমানের এই মাদারবোর্ড ব্যবহৃত হবে অত্যাধুনিক সক্রিয় গানশট শনাক্তকরণ এবং জরুরি উদ্ধার কাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে। এই উপলক্ষে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলম, এমডি এস.এম. মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের সিইও নিশাত তাসনিম সূচি এবং রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের এমডি এবং সিইও আদিল হোসেন নোবেল। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন আমদানিকারক সেপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট পল এল একার্ট। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন সিওআই। এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্য নেতারা উস্কানি দিয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত 72 পৃষ্ঠার প্রতিবেদনে কমিশন বলেছে, গণহারে মানুষ হত্যা, ত্রাণ প্রবেশে বাধা, জোর করে বাস্তুচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে বিবেচনায় নিয়েছে তারা। এতে দেখা গেছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে জাতিসংঘের এই কমিশনকে বিলুপ্তের দাবি জানিয়েছে দখলদার ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের গাজা সিটিতে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে স্থল হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। এখনও নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। 3 শিল্পীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে যৌথ প্রদর্শনী ত্রয়ী। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের 80-র দশকের শিক্ষার্থী শাহনাজ বেগম শাহিন, মিরাতুল ফাতেমা রাকা এবং শাহিন সোবহানা সুরভি। ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ের ছাত্রী মিরাতুল ফাতেমা রাকার ক্যানভাসে উঠে এসেছে নারী এবং প্রকৃতির বহু সাংস্কৃতিক রূপকথা। আরেক শিল্পী শাহনাজ বেগম শাহিন তার ক্যানভাসে নারী অবয়ব, পোষা প্রাণী কিংবা বুদ্ধমূর্তি সবকিছুতেই রয়েছে
আধ্যাত্মিকতার ছোঁয়া। এছাড়া কারুশিল্প থেকে স্নাতকোত্তর শাহীন সোভানা সুরভির আঁকায় যেন প্রাণ পেয়েছে মহাভারত আর কালিদাসের নারী চরিত্র আর প্রকৃতির মেলবন্ধন। 5 সেপ্টেম্বর শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত। সাইক্লিংয়ের জন্য সরকার থেকে যে বরাদ্দ দেয়া হয় প্রতিযোগিতা আয়োজনের জন্য তা অপ্রতুল। এছাড়া খেলা অনুশীলনের জন্য কোনো গ্রাউন্ড নেই, নিরাপদ কোনো রাস্তাও নেই সাইক্লিংয়ের জন্য। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তফা কামাল জানান, তবুও খেলোয়াড়দের আগ্রহে চলছে সাইক্লিং। এসব সমস্যার সমাধানে সরকারকে আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। দেশের অজনপ্রিয় খেলাগুলোর মধ্যে সাইক্লিং অন্যতম। খেলাটি জনপ্রিয় হয়ে না ওঠার কারণ অবকাঠামোর সংকট এবং উচ্চমূল্যের সরঞ্জাম। প্রতি বছর খেলা আয়োজনে সরকারের কাছ থেকে যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায় তাতে প্রতিযোগিতা আয়োজনও করা যায় না ঠিকমতো। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক জানালেন, খেলাটির সামনে কঠিন চ্যালেঞ্জ। যে বরাদ্দ দেওয়া হয় এই বরাদ্দতে আসলে 3 ক্যাটাগরিতে আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়। একটা অফিস মেইনটেনেন্স, একটা হচ্ছে প্রশিক্ষণের জন্য, আর একটা হলো ন্যাশনাল গেম করার জন্য। তো ন্যাশনাল গেম করার জন্য যে বরাদ্দটা দেওয়া হয় সেটাতে একটা ন্যাশনালি করা যায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 10টি সাইকেল কিনে দেওয়ার কথা। চট্টগ্রামে 10 বিঘা জমির উপর পূর্ণাঙ্গ একটি সাইক্লিং কমপ্লেক্স নির্মাণ করার কথা ছিল ফেডারেশনের, কিন্তু ক্ষমতার পালা বদলের পর সেই খোঁজ আর নেওয়া হয়নি। 30 সালে নতুন কমপ্লেক্স বানানোর পরিকল্পনা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মুস্তফা কামাল। 30 সালে যেটা অলিম্পিক ভিলেজ হচ্ছে সেখানে আমাদেরকে যখন দেখতে নিয়ে গেল, আমরা প্রস্তাব রাখছি সেখানে যেন একটা ভেলোড্রাম দেওয়া হয়। আমরা লিখিত চিঠি দিচ্ছি। স্বাস্থ্য সচেতন মানুষেরা যেভাবে সাইকেলের প্রতি আকৃষ্ট হচ্ছে তাতে আশাবাদী সাধারণ সম্পাদক। স্বপ্রণোদিত মানুষের অংশগ্রহণে এদেশের সাইক্লিংয়ে সুদিন ফিরবে বলে ফেডারেশনের সাধারণ সম্পাদকের বিশ্বাস। শুক্রবারে 300 ফিটে বা অন্যান্য রোডে 100-150 সাইক্লিস্ট চলে যাচ্ছে। যদি ওনাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। যেমন আপনি আগে যারা কখনো এই ন্যাশনাল সাইক্লিং আসতো না, তারা এখন এই বাইরে থেকে মানে ক্লাব সাইক্লিস্ট গোল্ড মারতেছে। এতে করে আমি আশাবাদী যে সাইক্লিং এর একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তবে সাইক্লিং শেখানোর জন্য দেশে ভালো কোনো কোচ নেই, কোনো জাজ নেই। এত নেই এর মধ্যেও দেশের সাইক্লিংয়ে নতুন সূর্যোদয়ের স্বপ্ন ফেডারেশনের সাধারণ সম্পাদকের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার সরকারের নৈতিক দায়িত্ব ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। জুলাই হত্যার নির্দেশদাতাদের শাস্তি চান মাহমুদুর রহমান। পিআর নিয়ে কয়েকটি দলের আন্দোলন কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি। দলটিকে আলোচনায় বসার আহ্বান জামাত ইসলামীর। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 4-এ কেন ফিরিয়ে দেয়া হবে না, হাইকোর্টের রুল। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শনিবার পর্যন্ত সড়ক অবরোধ স্থগিত। সার সংকট এবং আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ অর্থ উপদেষ্টার। স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ। ধর্ম আলাদা হলেও বাংলাদেশ সবার, ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালনের পরিবেশ সৃষ্টির আহ্বান। এবং প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক দেওয়ার আহ্বান ইসলামী দলগুলোর, নইলে আন্দোলনের হুঁশিয়ারি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।